আমন্ত্রণ এসএটিভি দুপুরের সংবাদে। সঙ্গে আছে আমি ইফফাতারা সুরভি। শুরুতেই বিআরবি শিরোনাম। পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত হাওড়াঞ্চলে খাদ্য সহায়তা ও ঋণের সুদ মওকুফের ঘোষণা প্রধানমন্ত্রীর। আগামী নির্বাচনে ভোট চাইলেন নৌকায়। 2 ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে নাঈম আশরাফ, জানালেন পুলিশ কর্মকর্তারা। জড়িতদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। বেসরকারি উন্নয়ন সংস্থার অংশগ্রহণ ছাড়া এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। শত কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠনের পরামর্শ। এবারও বিদেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। নিবিড় পরিচর্যা আর ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষাবাদ সহ কৃষকদের ব্যাপক প্রস্তুতি। হাওড়াঞ্চলে পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত খাদ্য সহায়তা দেয়া সহ ঋণের সুদ মওকুফের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রকোনার খালিয়াজুড়িতে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন। পাশাপাশি খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে দেশ ও জনগণ কি হারিয়েছে তা মূল্যায়নে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট চান প্রধানমন্ত্রী। নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। গেল মার্চের শেষ দিকে ভারতের চেরাপুঞ্জি সহ উত্তর পূর্বাঞ্চলের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হাওরের একমাত্র ফসল বোরো ধান পানিতে তলিয়ে যায়। এতে খাদ্য সংকট ঝুঁকিতে পড়ে অঞ্চলের মানুষ। মাঠ ভরা পাকা ধান ভেসে যাওয়ায় কৃষক কৃষাণীর স্বপ্ন যেন রূপ নেয় দুঃস্বপ্নে। সেই নিঃস্ব কৃষকদের হাহাকার আর আহাজারির হাওড় অঞ্চলে কোনো সরকার প্রধানের প্রথম আগমন, তাই এই মানুষগুলোর উচ্ছ্বাসটা যেন একটু বেশি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে ও তার ভাষণ শুনতে দূর দূরান্ত থেকে নৌকা ভাসিয়ে তারা জড়ো হন পানি বেষ্টিত উপজেলা খালিয়াজুড়ির কলেজ মাঠে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেত্রকোনার প্রত্যন্ত জনপদ খালিয়াজুড়ি পৌঁছালে উৎসুক নয়নে সরকার প্রধানকে স্বাগত জানান এলাকার রিক্ত মানুষগুলো। সর্বস্ব হারানো নিঃস্ব এসব কৃষকের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে পরিবার প্রতি 38 কেজি চাল ও 1000 টাকা তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয়দের উদ্দেশ্যে দেয়া ভাষণে হাওড় অঞ্চলে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আর্থসামাজিক উন্নয়নে কৃষিখাতের বহুমুখীকরণ সহ এই অঞ্চলে প্রয়োজন অনুযায়ী বেড়িবাঁধ নির্মাণ ও নাব্যতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কৃষি ঋণ যারা নিয়েছেন তা আদায় বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না পরবর্তী ফসল না ওঠে, এবং কৃষি ঋণের যে সুদ, সেই সুদের টাকাটা আমরা সম্পূর্ণ মাফ করে দিয়েছি। তাছাড়া আমরা মাত্র 4.5 টাকায় কৃষি ঋণ আবার যাতে নিতে পারে, অর্থাৎ অর্ধেক টাকার জন্য কৃষি ঋণ নিতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি, যাতে করে আমাদের কৃষকরা পুনরায় ঋণ নিয়ে কাজ করতে পারেন। এ সময় সরকার উৎখাতে খালেদা জিয়া মানুষ হত্যায় সরাসরি নির্দেশ দিয়েছিলেন অভিযোগ করে শেখ হাসিনা উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকায় ভোট চান। আপনারা মনে রাখবেন যে আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আপনারা আমাদেরকে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ নৌকাই হচ্ছে এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে। সন্তানকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্ত থেকে দূরে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। প্রত্যেক বাবা মা নিজের ছেলে মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে কি করে, অবশ্যই সেটা আপনাদের দেখতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা তারা কোথায় যায়, কি করে, বিনা কারণে অ্যাবসেন্ট আছে কিনা সেটা দেখতে হবে। প্রশাসন ব্যবস্থা নেবেন কোন রকমের এই ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস বা মাদকাসক্তিতে আমাদের ছেলেমেয়েরা যেন সম্পৃক্ত না হয়, জড়িত না হয়। অকাল বানে দুর্গত মানুষগুলোর দুঃখ কষ্ট নিজ চোখে দেখতে হাওড়ের বেশ কিছু অংশে স্পিডবোটে ঘুরে দেখেন সরকার প্রধান। দুঃখের কথাও শোনেন বানভাসী এই অঞ্চলের মানুষের। হাওড় অঞ্চলে বছর জুড়ে যে উন্নয়নের নামে যে দুর্নীতি হয় তা রোধ করতে পারলে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন হাওড়বাসী। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের ত্রাণ সহায়তা তুলে দিয়ে যে প্রতিশ্রুতি দিলেন তা বাস্তবায়ন করতে পারলে এই অঞ্চলের মানুষগুলো আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করবে। মাহমুদুল হাসান, এসএটিভি, খালিয়াজুড়ি, নেত্রকোনা। বনানীর হোটেল রেন্ট্রিতে ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে গ্রেফতারকৃত নাঈম আশরাফ। সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম একথা জানান। গ্রেফতারকৃত নাঈমের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, এই ঘটনায় কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। ছাড় দেয়া হবে না হোটেল কর্তৃপক্ষকেও। বিস্তারিত আঞ্জাম খালেকের প্রতিবেদনে। বনানীর দ্য রেইনট্রি হোটেলে 2 তরুণী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে বুধবার রাতে মুন্সিগঞ্জের লোহজং উপজেলার খিদিরপাড়া থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে ওই এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর মুন্সিগঞ্জ থেকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয় নাইমকে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ধর্ষণের কিছু তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে এবং যেটি আমরা আরো যাচাই বাছাই এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা প্রকৃত ঘটনা যতটা বলা যায় আমরা আপনাদেরকে জানাবো আছে। আর 2 জন একেবারে রিমান্ডের প্রাথমিক অবস্থায় আছে, আর একজন আজকে রিমান্ডে আনা হচ্ছে। কাজেই এখন পর্যন্ত তদন্তের বেশ কিছুটাই বাকি। আমরা এ সময় পুলিশ কর্মকর্তা জানান, ধর্ষণের ঘটনার ধারণ করা ভিডিও এখনো উদ্ধার করা যায়নি। এদিকে রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওমেন হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানেও এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে ঘটনা বর্ণনা করেছে, আমি আবারও বলছি, এটা তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী যার নাম চলে আসবে, যার গাফিলতি থাকবে, যার এখানে অবস্থান ভিন্নতর থাকবে, যারা সহযোগিতা করছে বলে প্রমাণিত হবে, তার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা। সে যেই যত ক্ষমতাধর ব্যক্তিত্ব হোক, এই তদন্ত অনুযায়ী এই হোটেলের যদি কোনো গাফিলতি থাকে, এই হোটেলে যদি আপনারা যেই প্রসঙ্গটা বলেছেন, সেই প্রসঙ্গ যদি কিছু প্রমাণিত হয়, তার জন্য আইনত ব্যবস্থা। এই মার্কেটের নারী কর্মীদের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়, এমনটাই মনে করেন সিডিপির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়ন বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি বেসরকারি সংস্থাগুলোর জন্য 100 কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠনেরও পরামর্শ দেন। তবে এই তহবিলের পরিমাণ 1000 কোটি টাকার পক্ষে মত দেন পিকেএসএফ চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান। দর্শক, সাজ্জাদ বিপ্লবের প্রতিবেদনটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গত কয়েক সপ্তাহ ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভ্রাট বেড়ে গেছে। সকাল, সন্ধ্যা বা মধ্যরাতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ সরবরাহ। আর সামান্য বৃষ্টি বা ঝড় হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হচ্ছে 10 থেকে 20 ঘন্টা। এই দুর্ভোগে দিশেহারা শহরবাসী। বিদ্যুৎ বিভাগও স্বীকার করে নিয়েছেন অসহায়ত্বের কথা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা রাজিয়া। কয়েক যুগ আগের ট্রান্সফরমার ও বিদ্যুৎ সঞ্চালন লাইন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে চলছে বিদ্যুৎ সরবরাহ। পুরনো বিতরণ ব্যবস্থায় বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। সকাল, সন্ধ্যা বা মধ্যরাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। আর ট্রান্সফরমার বিকল হলে বিদ্যুতের দেখা মেলে না 2-4 দিনেও। এইচএসসি পরীক্ষার্থী যারা এবং যারা স্টুডেন্টরা রাতে পড়তে পারছে না, আমরা যারা ডিশের ব্যবসা করি তাদের তো অবস্থা আরো খারাপ। কারেন্ট কখন যে যায় আমরা সেটাই বুঝতে পারি না, আর আমরা কারেন্টের জন্য অনেক অসুবিধা হয়। এদিকে দ্রুত সময়ে বিদ্যুৎ সরবরাহের উন্নতি না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি জেলা উন্নয়ন পরিষদ নেতার। আমাদের মনে হয় যে অতি তাড়াতাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের এই কারেন্টের ব্যাপার নিয়ে, সমস্যা নিয়ে আলোচনায় আসা উচিত, সমস্যার সমাধান করা উচিত। বিদ্যুৎ বিভ্রাট সমস্যার স্থায়ী সমাধানের প্রকল্প নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা। কুমিল্লা জোনের আন্ডারে একটা প্রজেক্ট ইকনিকে যাবে, এটা প্রায় 2000 কোটি টাকার একটা প্রজেক্ট। ওই প্রজেক্টটা চালু হলে, বাস্তবায়ন হলে আমাদের লাইনগুলো ডেভেলপ হবে এবং নতুন নতুন ট্রান্সফরমার বসবে। দ্রুত সময়ে বিদ্যুৎ বিভ্রাট স্থায়ীভাবে বন্ধে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক। এবারও রাজশাহীর আম যাবে বিদেশে। এজন্য মৌসুমের শুরু থেকেই পুরোদমে প্রস্তুতিও নিয়েছেন চাষিরা। নিবিড় পরিচর্যা ও ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করা হচ্ছে। এখন শুধু আম পাকের অপেক্ষা। বিশ্ববাজারে এই আমের ব্যাপক চাহিদা থাকায় প্রতি বছরই বাড়ছে উৎপাদন। আম রপ্তানি করে বেশ লাভের মুখ দেখছেন চাষিরা। এজন্য চাষিদের প্রশিক্ষণ সহ প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জিয়াউল গনি সালেমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ।
বাগান জুড়েই সবুজ পাতার হাতছানি, পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে ব্যাগ। প্রতিটি ব্যাগের ভেতরে একটি করে আম। গুটি থেকে ৩৫ দিন বয়স হলেই প্রতিটি আম ঢেকে দেওয়া হয়েছে চীনের প্রযুক্তিতে তৈরি ফ্রুট ব্যাগে। পোকার আক্রমণ ও রোগবালাই দমনে ওষুধের বিকল্প হিসেবে ব্যাগিং পদ্ধতি খুবই কার্যকর। এতে আমের প্রাকৃতিক রং ও গুণগত মান থাকছে অটুট। প্রতিটি ব্যাগের আমদানি খরচ পড়েছে ৩ টাকা। ৩ বার মাত্র স্প্রে করেছি, করে আমটাকে রক্ষা করেছি। এরপর আমরা ব্যাগিংয়ে চলে গেছি। ব্যাগিং যাওয়ার ফলে এখন তো আমার স্প্রে করার প্রয়োজন নাই। আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় আমরা কিভাবে বাইরে পাঠানোর জন্য, তাদের কোয়ালিটি মেনটেন করার জন্য, তাদের আমের আকার বা আমের কালার সব কিছু মেনটেন করার জন্য আমাদের কীভাবে কাজ করতে হবে। 50,000 ব্যাগিং আমার নিজের বাগানে এবার করব। তাতে আমার এবার 200 মেট্রিক টন আম ইউরোপের বাজারে রপ্তানি করা সম্ভব হবে। কৃষি বিভাগ জানিয়েছে গেল বছর এই জেলা থেকে 30 মেট্রিক টন আম রপ্তানি করা হয়েছিল, আর এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 100 মেট্রিক টন। এর মধ্যে শুধু বাঘা উপজেলা থেকে যাবে প্রায় 50 মেট্রিক টন। প্রোডাকশন টেকনোলজি সে সার টেস্ট, কখন কোন সেচ দিতে হবে, কখন কোন কাজ করতে হবে, ইভেন গাছে কোনো পরগাছা থাকলে সেটা ভাঙতে হবে, এগুলো কিন্তু টোটালি আমাদের অবজারভেশনে আমাদের তত্ত্বাবধানে হয়েছে। আম না হলে যেন মধুমাস মানায় না, আর তা যদি হয় রাজশাহীর আম, তাহলে তো কোনো কথাই নেই। কারণ রাজশাহীর আমের খ্যাতি দেশ জুড়েই। তবে এই খ্যাতি এখন শুধু দেশের মধ্যেই আর সীমাবদ্ধ থাকছে না, চলে যাচ্ছে বিদেশেও। 2015 সাল থেকে ইউরোপের বিভিন্ন দেশে আম রপ্তানি করা হচ্ছে। কৃষকরা বলছেন এই রপ্তানির ফলে শুধু বিদেশি টাকাই আসছে না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অপর এক সম্ভাবনা দুয়ার খুলে গেছে বাংলাদেশের। জিয়াউল গনি সেলিম, SATV, বাঘা, রাজশাহী। চট্টগ্রামের হাটহাজারীর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে একটি মাহফিল থেকে ফেরার পথে তার বাড়ির কাছে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অবকাঠামো সুযোগ সুবিধার অভাব সহ নানা সমস্যায় জর্জরিত রাজবাড়ীর সরকারি হাঁস মুরগির খামার। বেসরকারি পোল্ট্রি শিল্প যখন লাভের মুখ দেখছে, তখন সরকারি মুরগির খামারের অবস্থা বেহাল। তাই খামারিদের চাহিদা মতো মুরগির বাচ্চা সরবরাহ করা যাচ্ছে না। এতে ক্ষুব্ধ এলাকার খামারিরা। এদিকে খামারটিকে হ্যাচারিতে রূপান্তরের চেষ্টা চলছে বলে জানালেন কর্তৃপক্ষ। রাজবাড়ী প্রতিনিধি সাজিদ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সাজি আক্তার। রাজবাড়ীর সরকারি হাঁস মুরগির খামারটিকে ঘিরেই এলাকার নাম হয়ে উঠেছে মুরগির ফার্ম। 1982 সালে 3 একর জমিতে প্রতিষ্ঠিত ফার্মটি এলাকার পুষ্টি চাহিদা সহ অর্থনৈতিক উন্নয়নেও যথেষ্ট ভূমিকা রেখেছে। কিন্তু ফার্মের 4টি শেডের মধ্যে 2টি জরাজীর্ণ হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ফার্ম কর্মকর্তা এবং স্টাফদের বাসভবনও। আর ফার্মের সেন্ট্রাল ওভারহেডেড পানির ট্যাঙ্কিটি বহু আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাই খামারিদের চাহিদা মতো মুরগির বাচ্চা সরবরাহ করতে পারছে না খামারটি। পোলট্রি বাচ্চার অনেক দাম বেশি, পোলট্রির ফিডের দাম বেশি, ওষুধের দাম বেশি, লেবার কস্ট বেশি। সেগুলো হ্যাচারিতে রূপান্তর করলে এখান থেকে বাচ্চা নিয়ে আমরা লাভবান হব। খামারের এসব সমস্যার জন্য জনবল ও অবকাঠামো সংকটকেই দায়ী করলেন এই কর্মকর্তা। আমাদের ফার্মে 14টি মঞ্জুরিকৃত পদ আছে। এর মধ্যে 5টি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী, 5 জন ডেপুটেশনে এবং 2টি পদ ফাঁকা আছে। বর্তমানে আমাদের এখানে 7 জন কর্মরত আছে। এদিকে খামারটিকে হ্যাচারিতে রূপান্তরিত করার প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেয়া হয়েছে বলে জানালেন খামারটির ব্যবস্থাপক। আমাদের এখানে বাচ্চার চাহিদা অনেক বেশি এবং সে কারণে আমাদের খামারটাকে হ্যাচারিতে রূপান্তরিত করার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। যদি হ্যাচারিতে রূপান্তরিত হয় তাহলে এখানে খামারিরা উপকৃত হবে। খামারটির সব সমস্যা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটাই প্রত্যাশা রাজবাড়ীর পোল্ট্রি খামারিদের। SATV নিউজ ডেস্ক। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়ন সম্ভব নয়, এমনটি মনে করেন সিডিপির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।
এসডিজি বাস্তবায়ন বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি বেসরকারি সংস্থাগুলোর জন্য 100 কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠনেরও পরামর্শ দেন। তবে এই তহবিলের পরিমাণ 1000 কোটি টাকার পক্ষে মত দেন পিকেএসএফ চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান। আরও জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা বিষয়ে এই সেমিনারের আয়োজন করে প্রধানমন্ত্রী কার্যালয় এনজিও বিষয়ক ব্যুরো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এ সময় এসডিজি বাস্তবায়নে বেসরকারি সংস্থাগুলোর গুরুত্ব তুলে ধরেন এই অর্থনীতিবিদ। খুব সুনির্দিষ্টভাবে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত যারা বিনিয়োগ করে থাকেন, দাতব্য প্রতিষ্ঠান এবং গবেষণা এবং বৈজ্ঞানিক সমাজকেও এটার সাথে যুক্ত করার কথা বলা হয়েছে এবং তাদের এই সংযুক্তি এই বাস্তবায়নকে আরো বেশি সমৃদ্ধ এবং বাস্তবায়ন করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়কের মাধ্যমে জানাতে চাইব, একটি 100 কোটি টাকার এসডিজি ট্রাস্ট ফান্ড তৈরি করা হোক, যেটা এনজিওরা আগামীতে একটি নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে দেশের জন্য কাজের জন্য ব্যয় করতে পারবে। বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে সবগুলো বাস্তবায়ন সম্ভব না হলেও উল্লেখযোগ্য লক্ষ্য বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন পিকেএসএফ চেয়ারম্যান। সবারই এখানে অংশগ্রহণ দরকার, বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান, তারপরে বাস্তবায়ন করেন যারা তারা, এবং ডোনারদের কথা আমি বললাম না, ডোনার ফান্ডিং খুব একটা বেশি নাই এখন। আর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বেসরকারি সংস্থাগুলোকে লক্ষ্য ঠিক করে দিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক। এনজিওদেরকে জিও থেকে অর্থ বরাদ্দের কথাটি আসছে, এইটি প্রকৃত অর্থে অর্থ মন্ত্রণালয় কি চিন্তা করেছে, অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে আপনারাও পরামর্শ করেছেন, আমিও কথা বলবো। আমি জানি না এই বাজেটে সেটা কোথায় সম্ভব হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে বেশ কিছু প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে বলেও জানানো হয় সেমিনারে। সাজ্জাদ বিপ্লব, এসএটিভি, ঢাকা। এসএটিভি দুপুরের সংবাদ শেষ করার আগে বিআরবি শিরোনামগুলো জানাবো আরেকবার। পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত হাওড়াঞ্চলে খাদ্য সহায়তা ও ঋণের সুদ মওকুফের ঘোষণা প্রধানমন্ত্রীর। আগামী নির্বাচনে ভোট চাইলেন নৌকায়। 2 ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে নাইম আশরাফ, জানালেন পুলিশ কর্মকর্তারা। জড়িতদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বেসরকারি উন্নয়ন সংস্থার অংশগ্রহণ ছাড়া এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। 100 কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠনের পরামর্শ। এবারও বিদেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। নিবিড় পরিচর্যা আর ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষাবাদ সহ কৃষকদের ব্যাপক প্রস্তুতি। এই ছিল এসএটিভি দুপুরের সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।